আসসালামু আলাইকুম। আমাকে বিভিন্ন সময় অ্যাডভাইস করেন, আমি অ্যাডভাইস শুনি, বাট তাদেরকে বলবো আমি তো অনেক সময় মিলিটারি নর্মস আর বাইরে যেতে পারি না। প্লিজ আপনারা আমাকে অ্যাডভাইস না করে, আপনাদের ক্রেডেন্সিয়াল আমার থেকে অনেক বেশি, আপনারা সেনাবাহিনীতে বিভিন্ন আরো বেশি চাকরি করেছেন, প্লিজ আপনারা নিজেরা এগুলার প্রতিবাদ করেন। কারণ বাংলাদেশ আর্মি ইজ গোয়িং ইন এ রং ওয়ে। একটা সময় ছিল, বা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি বাংলাদেশ আর্মিকে বিশ্বাস করে আপনি যদি কোটি টাকা তাকে রেখে যান বা ইন্ডিভিজুয়াল কাছে রেখে যান, আপনি একজ্যাক্ট ওইটা অ্যামাউন্ট ফেরত পাবেন যখন আপনি ইয়া করে যাবেন। আর্মিকে ওই লেভেলের বিশ্বাস আপনারা করতে পারবেন। কিন্তু আমরা প্রেজেন্ট সিচুয়েশন দেখতেছি যে আওয়ামী লীগ এই জিনিসটাকে ইমব্যালেন্স করে দিয়েছে পুরা। তারা এই পিরামিডটাকে যত অনৈতিক অফিসার যারা আছে তাদেরকে উপরের দিকে নিয়ে আসছে, এবং উপরের দিকে নিয়ে আসার ফলে বাংলাদেশ আর্মি এখন ইমব্যালেন্স হয়ে গেছে। এটাকে আমাদেরকে আবার ঠিক লাইনে নিতে হবে, এবং এই জন্য আমরা যারা সিনিয়র অফিসার যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আমাকে অ্যাডভাইস না করে প্লিজ নিজেরা কথা বলুন। আমি মনে করি যে রাভা একটা ভালো প্ল্যাটফর্ম ছিল, কিন্তু রাওয়াতে কিছুদিন পরে একটা নির্বাচন হবে। আমি আশা করব যারা মানে এখন একটা সিচুয়েশন হয়েছে, মনে করেন যে আপনি নিউট্রাল, হ্যাঁ আপনি নিউট্রাল হতে পারেন, আমি নিউট্রাল, বাট কথা হচ্ছে আমি নিউট্রাল হলেও আমি এন্টি আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ আমাদেরকে যে পরিমাণ অন্যায় অত্যাচার আমাদের দেশে করেছে, সেটার জায়গায় আপনি যদি নিউট্রাল হন, ইউ আর জাস্ট সাপোর্টিং দেম। লেট ইট বি ভেরি ক্লিয়ার, আপনার বর্তমান পরিস্থিতিতে মানে নিউট্রাল হয়ে আওয়ামী লীগকে দেখার কোনো সুযোগ নাই, নিউট্রাল হয়ে ভারতের প্রতি সিম্পেথি দেখানোর কোনো সুযোগ আপনাদের নাই। তারা জয়েন্ট ভেঞ্চারে আমাদের দেশটাকে যে পর্যায়ে নামিয়ে নিয়েছে, আমাদেরকে যাকে উপদেষ্টা নিয়োগ করতে হবে, যাদেরকে তাদের হবে হচ্ছে এন্টি ভারত সেন্টিমেন্ট তাকে থাকতে হবে। আমি মনে করি জেনারেল ফজলুর রহমান দ্য বেস্ট চয়েস। জেনারেল ফজলুর রহমান ওয়াজ দ্য বেস্ট চয়েস ফর দিস পোস্ট, বাট কেউ তার কথা কেউ মুখে আনে না। আমরা এই যে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী মেনলি সেনা, বিমান, নৌ বাহিনীর যে যাদেরকে গত 15 বছরে যাদেরকে অন্যায়ভাবে তাদেরকে, আমি স্টেট ওয়ে বলতে পারি 200-এর মতো আছে, যেটা জেনারেল আজিজ সরাসরি যাদের আমেরিকা ইমিগ্রেশন আছে এই উসিলায় তাদেরকে আউট করে দিচ্ছে। হোয়ারেজ আর্মিতে নিয়ম ছিল যে কেউ যদি বিদেশি ইমিগ্রেশন নেয়, যেমন আমি যখন ইমিগ্রেশনের পারমিশন পেলাম, আমি অফিসিয়ালি আর্মি হেডকোয়ার্টার থেকে আমি পারমিশন পেয়েছি যে আমার ইমিগ্রেশন আছে, এবং সেই অনুযায়ী আমি আমেরিকায় এসে গ্রিন কার্ড নিতে পারবো। এবং আমি আর্মিতে চাকরিতে থাকা অবস্থায় আমি আমেরিকাতে এসেছি 3 মাসের ছুটি নিয়ে, এসে গ্রিন কার্ড নিয়ে আমি আবার ফেরত গিয়েছি, এবং পরবর্তীতে আমি রিটায়ার করেছি। আর আমার নামে অনেক এক্সাজারেশন আছে, আমি চাকরিচ্যুত, ডিসিপ্লিনারি কেস, যাক এটা রিসেন্টলি তারা আমার নামে প্রোগ্রামটা একটু বাড়িয়ে দিচ্ছে। ইট ডাজন্ট ম্যাটার। আমি যেটা বলতে চাচ্ছি সেটা আইন শুদ্ধ হবে। এই প্রায় 200-এর মতো অফিসার, একজন মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল সহ অনেক অফিসারকে করেছে, এবং তারা তাদেরকে জিনিসটা ধরতে পেরে নেওয়াটা এটা তাদের উপরে অন্যায় করেছে। এছাড়া আরো অনেক রাজনৈতিক ইয়াতে হয়েছে। তবে আমি বলবো যারা নর্মালি যেটা হয় অনেক সময় আছে যে যেগুলো এখন সৈনিকদের এরকম একটা সংস্থা হয়েছে, এখন আমাদের মধ্যে একটা রুল আছে যে সৈনিকদের বিয়ের বয়সের আগে যদি কেউ বিয়ে করে ফেলে তাকে কিন্তু চাকরি থেকে আউট করে দেয়। এখানটা গুড ল ব্যাড ল ওই ইয়াতে যাবো না, দিস ইজ দ্য ল। এখন যে লটা আছে সেটা সবার জন্য সমান। এখন যদি এই ওই সৈনিক এসে বলে যে আমাকে আমেরিকার আমলে, বা কোনো অফিসার এসে বলে এই ধরনের কোনো অনৈতিক কাজে এসে যদি বলে আমাকে, এই জিনিসটা অ্যাকচুয়ালি স্ক্রুটিনি করবে যে আর্মি হেডকোয়ার্টার। আমি যদি জানি সবাই জেনারেল লেফটেন্যান্ট হাফিজের কাছে একটা অ্যাপ্লিকেশন করেছিল সবাই, এবং ওইটার কোনো আপডেট নাই, এবং আপডেট না থাকার কারণে অ্যাকচুয়ালি 10 তারিখে তারা বলেছিল যে তারা একজন প্রধান উপদেষ্টার বাসায় গিয়ে একটা স্মারকলিপি দিয়ে আসবে। বাট আমি মনে করি ডেটটা চুজটা রং ছিল, কারণ একই 10 তারিখেই ছিল হচ্ছে আওয়ামী লীগরা এসে 0 পয়েন্টে কোনো গন্ডগোল পাকানোর চেষ্টা করবে। সো এটা একটা রং ডিসিশন ছিল, বাট ইট ডাজন্ট মিন দ্যাট কেউ এসে এই অফিসার সৈনিকদেরকে তারা কিন্তু যমুনার সামনে থেকে অ্যাবডাক্ট হয়নি, তাদেরকে অ্যাবডাক্ট করে নিয়ে গিয়ে ক্যান্টনমেন্ট থানার ভিতরে তারা ছিল, যেটা আমি স্ট্রংলি আগেও কন্ডেম করছি, এখনো কন্ডেম করতেছি যে এই জিনিসটা অ্যাকচুয়ালি আমি যেটা প্রথমে আমি ডিজিএফআই বললে আমি এখন
একটু ডিগিং করে যেটা জানলাম, এটা অ্যাকচুয়ালি সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা এবং র্যাবের একটা পেট্রোল ছিল এখানে, যেহেতু যে যৌথ বাহিনী ফ্লেভার দেওয়ার জন্য আর্মি, এটা আমি আর্মি থেকে করেছি, সেটা হচ্ছে আমরা একটা অপারেশন করলে সাথে সবসময় পুলিশ নিয়ে যেতাম, সো এখানে র্যাব করেছে। সো এটার আমি স্ট্রংলি কন্ডেম করতেছি আবারও, এবং আমি অবাক হলাম যে মেইন স্ট্রিম মিডিয়াতে এই তথ্যটা আসছে না, বাট অনেকেই কিন্তু তারা থানার ভিতরে ভিডিও এবং অডিও এবং ইভেন লেফটেন্যান্ট ইফতেখার রিটায়ার্ড, সে ওখান থেকে মুসলেখা দিয়ে নিয়ে আসছে, ওই মুসলেখাটাও আছে এখানে। এটা বিশ্বাসযোগ্য করার কোনো কিছু নাই। আমার ভিডিওর পিছনে সবাই এখানে বলতে থাকে গুজব, আই ডোন্ট মাইন্ড, কারণ আই সার্ভাইভ শেখ হাসিনা রেজিম। সো এই গভর্নমেন্ট যদি এখনো, আমি রিসেন্টলি দেখলাম যে আমার যত ভিডিও এগেনস্টে কন্টিনিউয়াস কমেন্ট করতেছে, এবং গোয়েন্দা সংস্থাকে বলবো যে প্লিজ এই কনসেপ্টটা থেকে বেরিয়ে আসেন। আমাকে বিভিন্ন অ্যাকচুয়ালি পরিচিত লোকদের দিয়ে একটা থ্রেড দেওয়া হয়েছে, আমি শুধু এটি বলেছি আই সার্ভাইভ শেখ হাসিনা রেজিম, আই সার্ভাইভ শেখ হাসিনা রেজিম। সো এই রেজিম, আমি এই সময়টা আমি রেজিম, আমি বলতে এটা বুঝাচ্ছি না যে প্রফেসর ইউনূসের সরকারের রেজিম, কারণ এটা আমি বারবার বলে আসছি যে সেনাবাহিনীর উপরে এবং গোয়েন্দা সংস্থার উপরে কন্ট্রোল আছে হচ্ছে জেনারেল ওয়াকারের, এবং এই কন্ট্রোলটা আমাদের প্রফেসর ইউনূসের না। আমাদের একটা ছোট দেশ, এত লোকজন, কেউ না কেউ কারো কোনোভাবে আত্মীয় হয়, কিন্তু আত্মীয় না হয়ে আমি মনে করি যে আমি যদি জাস্টিস সিস্টেমটা স্ট্রং ভাবে অ্যাপ্লাই করতে পারি, এটার জন্য মানে কেউ এক পার্টি আমার দিকে নাখোশ হবে, এক পার্টি আমার দিকে নাখোশ হবে না, এটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো দরকারই নাই। আমি আমার নিজের উদাহরণ দিতে পারি। আমি যখন প্যারাকমান্ডো ব্যাটালিয়নের প্রথম অধিনায়ক হিসেবে গেলাম, আমি যেহেতু গোয়েন্দা সংস্থায় চাকরি করেছি, আমি সবসময় আমার চোখ কান খোলা রাখতাম। সো অংশগ্রহণ করার 15 দিনের মধ্যে আমার কাছে নিউজ আসলো যে আমার কোর্সমেট হচ্ছে আমার আর্মি কমান্ডো কোর্সমেট, হি ইজ এ সার্জেন্ট, সে একটা অনিয়ম করতেছে। আমি এত ডিটেলস বলবো না এই জন্যই, কারণ সে পানিশমেন্টটা খেয়েছে এবং খাওয়ার পরে সে সহি রাস্তায় এসেছে, এবং সে এখনো সহি আছে, এবং এখনো আমার সাথে তার যোগাযোগ আছে, বাট আমি তাকে পানিশমেন্ট দিয়েছি। সো যখন তাকে এই অনিয়মটার জন্য ধরা হলো, সাথে সাথে এসিসি 6 এর যারা ফ্রেন্ড ছিল, আমাদের সাথে ক্লোজ ছিল যারা, আর অধিনায়কের সাথে একটু সবাই কোর্সের যারা আছে, সবাই আমরা এটা খুব চেরিশ করি, যারা একসাথে হার্ড ওয়ার্ক করি, তাদের মধ্যে এমনি বন্ডিংটা খুব স্ট্রং থাকে। সো আমার এসিসি 6 এর 5-6 জন সাথে সাথে আমার অফিসে আসলো, স্যার আপনি ওকে পানিশমেন্ট দিবেন, আপনার কোর্সমেট। আমি বললাম আমার কোর্সমেট দেখে আমি পানিশমেন্ট দিব না? আমি যে এই ব্যাটালিয়নের 700 জনের মধ্যে এখন এই আমার কোর্সমেটটা কি কি ফ্যাসিলিটি পাবে, ও যদি কোনো বিপদে পড়ে তা আমি তাকে, মানে তার জন্য দরকার হলে 200 গজ বেশি হাঁটবো, 200% তাকে হেল্প করার চেষ্টা করবো। তার একটা বিপদে পড়ছে সিভিলে, আমি তাকে আমি অল এফোর্ট দিয়ে তাকে, কিন্তু একটা অপরাধ যখন করে তখন আমার ব্যাটালিয়নের অন্য যে সৈনিকটা আছে তারা যেরকম সমান, তারা এক সমান। অপরাধ করার সাথে আমি যদি অপরাধটাকে ক্ষমা করে দেই, যেটা হবে তখন কিন্তু আমি 700 জন সৈনিকের মধ্যে একজন অপরাধ করেছে, তাকে আমি ক্ষমা করে দিলাম, আমি কিন্তু বাকি 699 সাথে ইনজাস্টিস করলাম, কারণ তাদের ভালো কাজ কিন্তু মূল্যায়িত হলো না। এখানে একজনকে আমি যখন করে দিলাম। সো আমি কখনোই করিনি। ফরেন ট্রেনিং এ যাবে, আমি সিলেকশনটার মধ্যে কোনো ভাই বন্দি প্রীতি কোনো কিছু করি নাই, এবং এই জন্য আমি মনে করি যে কমান্ডো ব্যাটালিয়নের যারা সৈনিক আছে স্টিল তাদের সাথে, ইভেন আমি যাদেরকে পানিশমেন্ট দিছি তাদের সাথে আমার আরেকজন ক্লোজ, মানে কি খুব ক্লোজ ছিল, এক্সট্রিম ক্লোজ ছিল। আমরা মনে আছে আমরা যখন কমান্ডো ট্রেনিং করি তখন সিলেট টিভি স্টেশনের ওখানে আমরা আমাদেরকে স্পটার হিসেবে রেখে আসছিল। হ্যাঁ, ওই সৈনিককে আমি একটা ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, কিন্তু সে অ্যাপয়েন্টমেন্টটা কাজটা সে আমার সাথে যেহেতু ক্লোজ, এটা নিয়েছে, আমি সাথে সাথে তাকে ওখান থেকে সরাই দিছি, মানে যেভাবে তাকে সম্মান দিয়ে দিয়েছি, কিন্তু তাদের সাথে কিন্তু আমার এখনো সম্পর্ক আছে। আমি এটাই বুঝাতে চাচ্ছি যে আমি যদি কারোর সাথে হার্শ হই, মানে আইন প্রয়োগ করি, আইন প্রয়োগ করাটা সবার জন্য সমান হওয়া উচিত।